হ্যালো স্টুডেন্টস, তাহলে আমি তোমাদের এসডি স্যার আবার নিয়ে চলে এসেছি ক্লাস 10 এর থার্ড ভিডিও অ্যাসিড বেস সল্টের এপিসোড 3। আজকে আমরা সল্ট সম্বন্ধে জিনিসপত্রগুলো আউটলাইন টানবো। আমাদের কি কি হয়ে গেছে ফার্স্ট ভিডিওতে অ্যাসিড ওয়াজ ডান, না দেখা থাকলে ডিটেল এই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফলো করে দেখে নাও। সেকেন্ড ভিডিওতে বেস আর ইন্ডিকেটর ওয়াজ ডান, এখানে আমরা কিছুটা সল্ট পড়ব, পরের ভিডিওতে অ্যাসিড বেস সল্ট কমপ্লিট হবে। তাহলে চলো, এটা আমাদের থার্ড ভিডিও, খাতাতে একদম নোট ডাউন করে আবার ক্লাসটা শুরু করো। তাহলে ফার্স্ট আমরা সল্ট সম্বন্ধে কি বলছি, আচ্ছা প্রথমে আমি বুঝিয়ে নিই, তারপর লাইন বাই লাইন যাচ্ছি। ধরো কোনো একটা অ্যাসিড আছে, সাপোজ ইট ইজ H2SO4, তাই তো। অ্যাসিড কি আমরা তো শিখে গেছি, অ্যাসিড থেকে হাইড্রোজেন রিপ্লেস করে যদি কোনো পজিটিভ ইনপুট করা হয়, অ্যাসিড থেকে হাইড্রোজেন রিপ্লেস করে সেখানে যদি কোনো পজিটিভ পড়া হয়, তাহলেই তৈরি হবে করসপন্ডিং সল্ট। মানে আমি এখানে হাইড্রোজেনটা রিপ্লেস করে আর সোডিয়াম পুরে দিচ্ছি, তাহলে কি হবে, একটা পুরলে NaHSO4। যদি আমি দুটো সোডিয়ামই পুরে দিতাম তাহলে কি হতো, Na2SO4। ডান। দুটোই সল্ট, শুধু দুটো সল্টের ডিফারেন্স কি, এই সল্টটার মধ্যে দেখ এই সল্টটার কোনো ক্যাপাসিটি নেই টু রিলিজ H+, এই সল্টটা আর H+ ছাড়তে পারবে না। সো দিস ইজ এ নর্মাল সল্ট, আর এই সল্ট ইজ স্টিল ক্যাপেবল অফ প্রডিউসিং H+, দিস ইজ আ অ্যাসিড সল্ট। এটা তো অ্যাসিড থেকে বললাম। সিমিলারলি বেসের ক্ষেত্রেও সাপোজ আমি নিলাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH হোল টুয়াইস, যদি OH-টাকে রিপ্লেস করে অন্য কোনো আনায়ন পুরে দিই, তাহলেই আমার হয়ে যাবে বেসিক সল্ট। সাপোজ একটা OH রিপ্লেস করে একটা Cl পুরলাম আর OH, এরম যদি থাকে একটা, তাহলে তো এই সল্টটা, এটা তো সল্ট, Ca আছে, Cl আছে, OH আছে, বাই ডেফিনেশন এটা সল্ট, কারণ বেসের একটা OH রিপ্লেস করে দিয়েছি। কিন্তু স্টিল দিস সল্ট, যদি এটা হাইপোথেটিক্যাল একটা সল্ট হয়, দিস সল্ট ক্যান রিলিজ OH-, তাহলে এটা সল্ট হয়েও বেসিক সল্ট। আর যদি দুটো রিপ্লেস করে দিতাম, CaCl2 হয়ে যেত, তাহলে এটা নর্মাল সল্ট হয়ে যেত। তাহলে আমাদের বাই ডেফিনেশন কি কি চলছে দেখি। বলছে salt, the compound formed by partial or total replacement of ionizable hydrogen atom of an acid by a metal or ammonium compound। ঠিক আছে, বেসের ক্ষেত্রে বলেনি, বেসেরও যদি OH- খুলে কোনো একটা নেগেটিভ ঢুকিয়ে দিতাম, তাহলেও সেটা করসপন্ডিং সল্ট হয়ে যেত। এবার বক্তব্য একই, যা বললাম, একটা রিপ্লেস হয়ে NaHSO4, দুটো রিপ্লেস হয়ে নর্মাল দিস। আয়নিক ডেফিনেশন কি বলছে, সল্ট ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড which dissociates in water to give positive ion other than H+ and negative ion other than OH-। কারণ আমরা জানতাম যদি একমাত্র পজিটিভ আয়ন H+ই দেয়, তাহলে সেটা অ্যাসিড। কি বলেছিলাম, জলে চোবানো হলো, তোর গা থেকে H+ বের হলো, বাবা মা তোর নাম রাখবে অ্যাসিড, তাই ছিল তো। আর এখানে সল্ট মানে যে কোনো প্লাস দেবে আদার দ্যান H+, যে কোনো মাইনাস দেবে আদার দ্যান OH-, এগুলো আমরা জানি। এবার আমরা সল্টকে কি ভাগে ভাগ করেছি, নর্মাল সল্ট এক্ষুনি বলেছি, অ্যাসিড সল্ট আর বেসিক সল্ট, বাকি সল্টগুলো ডাবল সল্ট, মিক্স সল্ট, কমপ্লেক্স সল্ট এক্ষুনি আমরা পড়বো না, আমরা আস্তে আস্তে সিলেবাসটা আরেকটু মুভ করার পর এক্সট্রা জিনিসপত্রগুলো পড়বো। নর্মাল সল্ট খুব স্বাভাবিকভাবেই আর কি, যে কোনো একটা অ্যাসিড যে কোনো একটা বেসের সাথে রিয়াক্ট করে কি তৈরি করছে স্যার, সল্ট মানে এর প্লাস এর মাইনাস নিয়ে করসপন্ডিং সল্ট তৈরি করছি, অ্যান্ড দিস আর নর্মাল সল্ট। চলো ডান। আর তার সাথে ওয়াটার, এই রিয়াকশনগুলো তো আমরা জানি, দিস আর নিউট্রালাইজেশন রিয়াকশন। আর নর্মাল সল্ট হ্যাভ নো আয়নাইজেবল হাইড্রোজেন অ্যাটম। আমরা যদি দেখি এবার বেসিক সল্ট, অ্যাসিডিক সল্ট তো আমরা দেখেছি, কি দেখলাম একটু আগেই দেখেছি যে H2SO4 থেকে H2SO4 এর সাথে এখানে NaOH দিতে হবে, বেসিক্যালি NaCl না, NaOH দিতে হবে, তাহলে NaHSO4 হয়েছে। আবার যদি বেশি NaOH দিস, তার মানে NaHSO4 যদি এক্সেস দিতাম
আচ্ছা, এরা যেটা করেছে এই স্লাইডে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে NaOH দিয়েও NaHSO4 কোনো একটা সল্ট দিয়েও রিপ্লেস করেছে। এবার দেখ, আমরা তো অলরেডি আগের অ্যাসিডের ক্লাসটাতে বলেছিলাম H3PO4, H3PO3, H3PO2 এদের কতগুলো রিপ্লেসেবল H+ আছে। তো সেই সব জায়গা থেকে কি কি, এখানে একটা অ্যাসিড সল্ট, এখানে একটা অ্যাসিড সল্ট, এখানে একটা অ্যাসিড সল্ট, এই অ্যাসিড সল্টগুলো বারবার বলছি। এবার কাজের কথায় আয়, অ্যাসিড সল্টগুলোর এক্সাম্পল মনে রাখিস, এবং অ্যাসিড সল্ট মানে সল্ট হওয়া সত্ত্বেও তারা জলে দিলে H+ দিতে পারে, মানে H+ও দেয় আর অন্য কোনো ক্যাটায়নও দেয়। এই গেল আমাদের অ্যাসিড সল্টের হিসাব। এবার আমরা তো অ্যাসিড সল্টের ডিটেল এখানে দেখে নিয়েছিলাম। ঠিক অ্যাসিড সল্টের পরে আমরা বেসিক সল্টটা বললাম যে রিপ্লেসেবল ওইচটাকে বাদ দিয়ে কোনো একটা আনায়ন পুরে দিয়েছিস, দ্যাট বিকামস এ বেসিক সল্ট। এবার সাপোজ এই জায়গাটা, হোয়াট ইজ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন? ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ব্যাপারটা একটু বুঝতে হবে, না হলে আমরা পরবর্তী সল্টগুলোকে যেতে পারবো না। একটু বড় হলে দেখবি আমরা অলরেডি কোঅর্ডিনেট বন্ড মনে হচ্ছে শিখে গেছি। আমরা শিখে গেছি যে অক্সিজেন দু হাতে দুটো জিনিসপত্র দিয়েছি, সাপোজ এখানে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা চাইলেই কাউকে কোঅর্ডিনেট করতে পারে, এটা আমরা দেখেছি। যত আমরা বড় হব 11-12 দিকে যাব, সলিড স্টেটস বলে একটা চ্যাপ্টার দেখব, সেখানে ল্যাটিস কিভাবে সলিড কম্পাউন্ড সাজানো থাকে। কারণ নুনের ক্রিস্টাল যেরকম দেখতে NaCl এর, KCl এর ক্রিস্টাল সেরকম দেখতে নয়। তো বিভিন্ন ক্রিস্টাল কেন বিভিন্ন দেখতে, এবং সেখানে জলটা যদি চিপকে থাকে কিভাবে থাকবে, এই প্রসেসটা থেকেই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আসে। যাই হোক, টেনে তো এত ডিটেলে আমরা বুঝতে পারবো না। এখানে কি লিখেছি আমরা, যে কিছু সল্ট আছে হোয়াইট ক্রিস্টালাইন which crystallizes out of the solution, মানে পুরো সল্টটাকে জলে মিশিয়ে দিয়েছি, আস্তে আস্তে জলটাকে সরিয়ে দিচ্ছি, সব জলটা যেই কমিয়ে দিচ্ছি সল্টগুলো আবার প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, এটাকে বলে রিক্রিস্টালাইজেশন। তো যাই হোক, তখন যে জলগুলো এই সল্টটার সাথে চিপকে থাকে, যে অ্যামাউন্ট অফ ওয়াটার চিপকে থাকে, মানে তুই একটা সলিড সল্ট আছে, হ্যাঁ, তার মধ্যে জল বুঝতে পারবি না, কিন্তু জলটা ওই সলিড স্ট্রাকচারের মধ্যে গুপ করে ঢুকে পুরো স্ট্রাকচারটার মধ্যে আটকে থাকে। এবং তার প্রমাণ ধর CuSO4 ডট ওয়াটার আছে, ঠিক আছে, এক্সট্রা সাপোজ ওয়াটার আছে, এটার রং একদম টকটকে ব্লু। যেই তুই এটাকে আস্তে আস্তে হিট করছিস, জলগুলো উড়ে যাচ্ছে, তুই কিন্তু এই সল্টটা যখন হাতে নিবি, সল্টটার মধ্যে কোনো জল জলে ভাব পাবি না। এবার আস্তে আস্তে যেই তুই হিট করছিস, এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, এটা সাদা হয়ে যাচ্ছে। তার মানে হিট করলে জলটা বেরিয়ে যাচ্ছে, তাই স্যার এটা সাদা হয়ে যাচ্ছে। যতক্ষণ জল ছিল ততক্ষণ জিনিসটা ব্লু ছিল। হিসাব হচ্ছে এইটা, ওকে। দ্য সায়েন্স ইজ দিস ওয়ান। এবার এইটাও আমি তোদের জিজ্ঞেস করে রাখছি যে CuSO4 যখন জল থাকে তখন কেন ব্লু কালার দেখায়, আর হিট করলে জল বেরিয়ে গেলে কেন কালারলেস হয়ে যায়? কমেন্টে লিখে জানাবি, যদিও এটা ক্লাস 11-12 না উঠলে আনসার দিতে পারার কথা নয়। এবার আমরা বেশ কিছু সল্ট জড়ো করেছি, আবার এই ইনফরমেশনগুলো লাগবে। বেশ কিছু সল্ট জড়ো করেছি যাদের ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে, যেখান থেকে আমাকে ওয়াশিং সোডা, আমার পুরো ডিটেল সিলেবাসে আছে, Na2CO3 10টা জল, ওয়াশিং সোডা আমার লাগবে, এপসম সল্টটা মনে রাখলে ভালো, পটাশ সল্ট, এই প্রত্যেকটা, ব্লু ভিট্রিয়াল স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট, ব্লু ভিট্রিয়াল স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট, একটু আগেই বলেছি। প্লাস্টার অফ প্যারিস আমাদের সিলেবাসে আছে, এই জায়গাটাকে ভেঙে ভেঙে লিখে নিস, প্লাস্টার অফ প্যারিস জিপসামের জায়গাটা সিলেবাসে আছে। আর হোয়াইট ভিট্রিয়ালটাও আলাদা করে মনে রাখতে হবে। এই চারটা, এই পোর্শনটা মুখস্থ রাখা একটু এসেনশিয়াল। সিলেকশন টেস্টেও অনেকগুলো টাইপের কোয়েশ্চেন দেয় যে কোন কোন সল্টের আমাদের ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে, দিস আর দ্য সল্ট যাদের ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে। ডান। এবার এই ভিডিওটা খুব ছোট্ট ভিডিও করব। এবার এফ্লোরেসেন্স বলে একটা প্রপার্টি, এই প্রপার্টিটা কি? এই প্রপার্টিটা দেখা যাচ্ছে যে একটা সল্ট যাদের এরকম ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে, আমি কিন্তু দেখে বুঝতে পারবো না। আমি বারবার বলছি, বডিতে হাড় ভাঙলে যেমন দেখে বোঝা যায় না, তাকে এক্সরে করে দেখতে হয় কোন জায়গায় ভেঙেছে। সেই সিমিলারলি একটা সল্টের ভেতর কোথায় ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে, কিভাবে আছে, সেটা কিন্তু এক্সআরডি করেই বুঝতে হবে। এত ছোটবেলায় আমরা বুঝতে পারবো না, শুধু ফর্মুলা দেখে ভাববো। এরম ভাবিস না কিন্তু যে এখানে 10টা জল আছে মানে তুই হাতে দেখে মানে ভিজে পাবি, সেরকম কিন্তু পাবি না, বিকজ দিস আর ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এই জলগুলো কম্পাউন্ডের স্ট্রাকচারের মধ্যে ঢুকে পড়েছে। তাহলে এফ্লোরেসেন্স মানে এই জিনিসগুলোকে রেখে দিলে কি হয়, যে এরা আস্তে আস্তে একটু একটু করে এই ওয়াটারগুলো রিলিজ করতে থাকে। তাহলে এফ্লোরেসেন্স ইজ আ প্রপার্টি
of some substance which to lose wholly or partly water of crystallization when exposed for short time, কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি, জলগুলো আস্তে আস্তে রিমুভ হচ্ছে। এবং আমরা ওয়াশিং সোডা ইজ ভেরি গুড এক্সাম্পল, যে ওয়াশিং সোডার মধ্যে Na2SO4 10টা জল ছিল, রেখে দিয়েছি, আস্তে আস্তে জলগুলো একটু একটু করে বেরোয়। এবার বাকি সল্টগুলো, যেই সল্টের চার্টটা তোকে একটু আগে দেখালাম, সেই চার্টে বেশ কিছু কম্পাউন্ড যাদের মধ্যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে, তারা কিন্তু সবাই এফ্লোরেসেন্স শো করে। এবার আমাদের স্কুল সিলেবাসের জন্য ওয়াশিং সোডার প্রিপারেশনের হিসেবগুলো একটু দেখ। ওয়াশিং সোডা মানে কি হচ্ছে, Na2CO3 10টা জল, Na2CO3 10টা জল। প্রিপারেশন মেথড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় সবার প্রিপারেশনটা পড়া হয়ে গেছে। প্রিপারেশনের বেশ কিছু শর্টকাট আর কদিন পরে বলে দেবো, যাতে মুখস্থ না করতে হয়। আপাতত দেখ, ফার্স্ট আমরা কি নিয়েছিলাম, একটা NaCl নিয়েছিলাম, তার মধ্যে অ্যামোনিয়া দিয়েছি, জল দিয়েছি, কার্বন ডাইঅক্সাইড দিয়েছি। NaCl, অ্যামোনিয়া, জল, কার্বন ডাইঅক্সাইড, NaCl, অ্যামোনিয়া, জল, কার্বন ডাইঅক্সাইড নিয়েছি। তৈরি হয়েছে NaHCO3, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট। এটা কিন্তু ফায়ার এক্সটিংগুইশারে ইউজ করা হবে। হ্যাঁ, এইটাকে এটার উপরেই H2SO4 টপ করে ফেলে দেবো, কার্বন ডাইঅক্সাইড বেরোবে, অল দিস আমরা কিন্তু ফায়ার এক্সটিংগুইশারে পড়বো। এই যে NaHCO3, এটাকে যখন আমি হিট করছি পরের স্টেপে, তৈরি হচ্ছে Na2CO3। আবার কি কি নিলাম স্যার? NaCl নিলাম, তারপর অ্যামোনিয়া নিলাম, তারপর ওয়াটার নিলাম, তারপর কার্বন ডাইঅক্সাইড নিলাম, নিয়ে কি তৈরি হলো? NaHCO3 হলো। NaHCO3 কে যে মুহূর্তে হিট করছি কি পাচ্ছি? Na2CO3। এই Na2CO3 এর মধ্যে যখন জল থাকে না, দিস ইজ কল্ড সোডা অ্যাশ। এবার এই সোডা অ্যাশটাকে নর্মাল জলে ভালো করে গুলে নিলাম, গুলে নিয়ে আস্তে আস্তে হিট করে জলগুলো কমিয়ে যাচ্ছে, জল কমিয়ে দিচ্ছি। জল যেই কমছে, এবার কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলি, তাহলে কি হবে? আস্তে আস্তে যেই Na2CO3টাকে গুলেছিলি, সেটা আস্তে আস্তে ফ্রিজে এরকম প্রেসিপিটেট পড়া শুরু করবে। প্রেসিপিটেট ঠিক না, মানে আস্তে আস্তে পড়ে যাবে। জলটা উপরে যেরকম থাকবে, Na2CO3 আস্তে আস্তে নিচে পড়বে। এই যে নতুন করে Na2CO3 যেটা পড়বে, তার মধ্যে অলরেডি ওই কম্পাউন্ডটার মধ্যে কিছু ওয়াটার ওর সাথে কোঅর্ডিনেট বন্ড করে চিপকে থাকবে, এবং এটাই আমরা পাবো হচ্ছে ওয়াশিং সোডা। Na2CO3 10টা জল। প্রিপারেশন অফ ওয়াশিং সোডা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রপার্টি অফ ওয়াশিং সোডা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউজ অফ ওয়াশিং সোডা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্কুলের পরীক্ষায় কি বলছি? ওয়াশিং সোডার জন্যে তার প্রিপারেশন, ইউজ, প্রপার্টি। আর আমরা তো যারা অ্যাসিডের সব জিনিসপত্রগুলো শিখে গেছি, বুঝতেই পাচ্ছি Na2CO3 ডট 10টা জল যদি থাকে, তাকে অ্যাসিড দিলে ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড বেরোবে। তো উই নো অল দ্য সাইন্স। আচ্ছা, ইউজেস এখানে আমি লিখে দিয়েছিলাম। তো ইউজেসের মধ্যে এইটা কিন্তু ভালো করে মনে রাখবি, যে সোডিয়াম কার্বনেট ইজ ইউজ টু রিমুভ পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার। এই হার্ডনেস অফ ওয়াটার নিয়ে ক্লাস 11 বেশ কিছু ভিডিও দেওয়া থাকবে। তো হার্ডনেস অফ ওয়াটার সোডিয়াম কার্বনেট রিমুভ করতে পারে। সোডিয়াম কার্বনেট ইজ ইউজ ফর দ্য ম্যানুফ্যাকচার অফ গ্লাস, সোপ অ্যান্ড পেপার, অল দিস। অ্যান্ড সোডিয়াম কার্বনেট ইজ ইউজ ফর প্রিপারেশন অফ বোরাক্স। এইগুলো ভালো করে একটু আমাদের মাথায় রাখতে হবে। এবার এরপরে জাস্ট ওয়াশিং সোডার পরে আরও 4টে সল্টকে আমাদের ডিটেলে পড়তে হবে, ঠিক আছে? বেকিং সোডা, ওকে, বেকিং সোডা, বেকিং পাউডারের মধ্যে ডিফারেন্স। তো কি কি পড়তে হবে আমাদের? এক হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার, ঠিক আছে? এটা ভালো করে পড়ে নেব। সেকেন্ড পড়ব ফায়ার এক্সটিংগুইশারের প্রিন্সিপাল, ওখানে কি থাকে, কিভাবে হয়, ডান। তারপর থার্ড পড়ব প্লাস্টার অফ প্যারিস। আবার একই সল্টগুলো যখন পড়ছি, তখন পড়ব প্রিপারেশন, প্রপার্টি, ইউজ। এই 3টে
আর ফোর্থ করব হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার, ঠিক আছে। এই চারটে আমাদের সল্ট থেকে এখনো বাকি আছে। তো যাদের ইমিডিয়েটলি পরীক্ষা, আমার হাতে এখনো আর টাইম নেই এই পোর্শনটা ডিসকাস করার জন্যে, আবার আমাদের নেক্সট যে সল্টের ভিডিও সেখানে এই চারটে ডিসকাস করে আমি অ্যাসিড বেস সল্টের চ্যাপ্টারের থিওরি শেষ করে দেবো। অ্যান্ড আফটার দ্যাট আমরা একটা কোয়েশ্চেন আনসারের সেশন করব, যেখানে এই চ্যাপ্টারে যা যা প্রবাবল কোয়েশ্চেন বোথসের জন্য হতে পারে সেটা ডিসকাস হবে। আরও কিছু চ্যাপ্টার শেষ হলে হায়ার লেভেল কনসেপ্টের কোয়েশ্চেনগুলো আসবে। ওকে, তো আজকের ভিডিও এই অবধি রাখছি। আর পরবর্তী ভিডিওগুলো কি কি আসবে বলে দিয়েছি। তো চ্যানেলটা একটু শেয়ার কর, সাবস্ক্রাইব কর, অ্যান্ড স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ।